আপনি আমার সমালোচনা করতে কেন আসেন নাই? আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না। আপনি আমার হাঁটুর বয়সে দেখে করছি না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সীও হয় আপনি তুমুল সমালোচনা করেন। আমি করি না। আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা। আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমারে প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো, বরং আমি যেটা বলবো সেইটা তুষার ভাই আপনি নিতে পারবেন না। আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন, কষ্ট পাবেন। সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না, এই জন্য আমরা বলি। এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি সেটা হলো কলিজাই কেন ছিড়তে চায়। এখন আমার আপত্তি না, আমি এটা আপনি রেটরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না, তাইলে আমি রিড করেই বললাম। এখন এটা আপনি আপনার গালি রেটরিক আর আমারটা রেটরিক না। এখন আপনি এটা ভাই কৌশলে যেটা করেছেন, আপনি তো ভালো বিতর্কিক, এই জন্য এইটার আপনি আবার ভালো বিতর্ক করেন, আপনি সার্জিস্টে ডুবানোর জন্য এটা না, আপনি ভালো বিতর্ক করেন। আপনি শুনেন, আপনি ভালো বিতর্ক করেন, শুনেন ভালো বিতর্ক তাহলে শুনেন। আমি মিথ্যা বলি নাই কিছু। আপনি প্রথমত শুনেছেন কলিজা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে এই অত্যাচারটা হিন্দে করেছে, তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার্জিস্টে, অথচ আমি যে তিনটা জানি এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত এই আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা, সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি কলিজে ছিঁড়ে ফেলা হবে। এর মানে কি এটা কি ভালো? আমি সেটা বলছি না, কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে, এইটার সাথে যখন সার্জিসের বক্তব্যকে রিলেট করে দেখেন। আমি সার্জিসের ভাই, আপনি বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন, আমি সেটা বলতেছি ভাই। আপনি আমার সমালোচনা করতে কেন আসেন নাই? আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না। আপনি আমার হাঁটুর বয়সে দেখে করছি না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সীও হয় আপনি তুমুল সমালোচনা করেন। আমি করি না। আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা। আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমারে প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো, বরং আমি যেটা বলবো সেইটা তুষার ভাই আপনি নিতে পারবেন না। আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন, কষ্ট পাবেন। সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না, এই জন্য আমরা বলি না। ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে। সার্জিস সেজন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো, এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো, কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে, এবং অবশ্যই সার্জিসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিকেন্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স হারাই যায়। বরং আমি আমার জায়গায় ফিরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক, এটাই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসেছে কিনা, কেননা যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তুমি নিরপেক্ষ মনে করেন না। ক্লিয়ার, আপনি যদি খুব সংক্ষেপে দিতেন বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে, তারও নিরপেক্ষ, আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে। দ্যাট মিনস এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না, এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন। ব্যাপারটা হলো এর পরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা, এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে, জামাত ইসলাম ইনপুট দিয়েছে, সবাই দিয়েছে, তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে, এই নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ, এটা কনক্রিট কিছু না। এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে, জামাত বা এনসিপি কে সেটাকে আবার নিরপেক্ষ বলবে, মানে কার দৃষ্টিতে নিরপেক্ষ হতে অথবা কার কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ? দেখেন ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না, নিরপেক্ষ হলো তার কাজটা। যে কোনো ব্যক্তি, তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না, এটা তো আমি বলছি না। এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক সমস্যা আছে, এবং আপনি যখন ইলেকশনে যাবেন, আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন, তখন কি এত উপদেষ্টা দরকার আছে? এতগুলো মন্ত্রণালয় ফাংশন করবে, তত্ত্বাবধায়কের মুডটা কি 10-12 জন দিয়ে তাহলে কমাইতে হবে তো, কমাইতে হবে। অফকোর্স সেটাকে কমিয়ে ইলেকশনকে ফোকাস করে, বাট সেজন্য তফসিলের যখন যাবে এটা তো করতে হবে। রাইট, তুষার ভাইয়ের কাছে আসছি এই বিষয়ে, এবং আপনি যে ওই বিষয়ে কথা বলতে চান আপনি বলতে পারেন। না, আমি কোনো বিষয়ে কথা বলতে চাই না। ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে এসেছেন, আমি সেটা বলবো। ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, ওনারা এই উপদেষ্টা মণ্ডলীর নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তৃতার ভিতর দিয়ে। আর রুমিন ফারহানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট। আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন, আপনি একদিন বলে দিয়েন ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে, কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে। যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মণ্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ। অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন, সেগুলোর ভিডিও এসেছে, সেগুলোর ছবি এসেছে। অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে, তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্প্যাথাইজার এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন, ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে, অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি আসলে এই নিজের উপদেষ্টা মণ্ডলী নিজে তৈরি করেছিলেন?
যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মণ্ডলী তৈরি করবেন। আর যদি তিনি না করে থাকেন, সকলে মিলে তৈরি করে থাকেন, তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মণ্ডলী তৈরি